তোমাকে পেতে চাই। পর্ব 14। পরের দিন সকালে আগে ঈশার ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে মিলি ওর গায়ের উপর হাত পা তুলে আরাম করে ঘুমাচ্ছে। ঈশার একদমই পছন্দ হচ্ছে না মিলির এসব গায়ে পড়া স্বভাব। ঈশা বিরক্ত হয়ে মিলিকে সরিয়ে দিয়ে উঠে গেল। ঐশী তখনও ঘুমাচ্ছে নিশ্চিন্তে। ঈশা ঐশীর দিকে ঝুঁকে গিয়ে ওর চুলগুলো কানের পাশে গুজে দিয়ে গালে একটা কিস করলো। ঈশার ঠোঁটের স্পর্শে ঐশী চোখ খুলে তাকালো। ঈশাকে নিজের এত কাছে দেখে মুচকি হেসে গুড মর্নিং বলল। ঈশা আস্তে করে ঐশীর ঠোঁটে কিস করে বলল, এবার মর্নিংটা গুড হবে। ঈশা খেয়াল করলো মিলি নড়ে চড়ে উঠল। তাড়াতাড়ি করে ও ঐশীর কাছ থেকে সরে উঠে দাঁড়ালো। মিলি চোখ খুলে দেখলো পাশে ঈশা নেই। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখলো পাশে ঐশী শুয়ে আছে আর ঈশা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে। মিলি ঈশার উদ্দেশ্যে বলল, গুড মর্নিং। ঈশা শুধু বলল। মিলি উঠে ফ্রেশ হতে চলে গেলেই ঈশা তাড়াতাড়ি করে উঠে দরজাটা লক করে দেয়। ঐশী ঈশার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে কি করতে চাইছে ঈশা। ঈশা গুটি গুটি পায়ে এগিয়ে এসে বিছানায় উঠে ঐশীর কোলের উপর বসে পড়ে। ঐশী এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় কিঞ্চিত। ঈশা আস্তে আস্তে নিজের হাত দুটো ঐশীর দুই ধারে রেখে হাতের উপর ভর দিয়ে ঐশীর মুখের দিকে ঝুঁকে ওর চোখের দিকে তাকিয়ে থাকে। ঐশী কিছু বলতে যাবে তার আগেই ঈশা ঐশীর ঠোঁটে নিজের ঠোঁট বসায়। ঐশী নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। ঈশা একদম ধীর গতিতে ঐশীর ঠোঁট দুটোরে চুম্বন করতে থাকে। ঈশা ইচ্ছা করেই একটা ছোট্ট কামড় বসায় আর ঐশীও স্লো হয়ে এসে আ করে ওঠে। ঈশা এবার নিজের চুম্বনের গতিটা একটু বাড়ালো। ঐশীর ওর সাথে রেসপন্স করতে লাগলো। ঈশা এবার ঐশীর ঠোঁট থেকে নেমে গলায় ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে হালকা কামড় বসালো। এতে ঐশী উত্তেজনা আরো বেড়ে যায়। ঐশীর মুখ থেকে এবার একটু জোরে শব্দ বেরোয়। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। মিলি এসে দরজা ধাক্কাচ্ছে। ঈশা দরজা খোলে। এই দিনের বেলায় দরজা বন্ধ করেছো কেন? আরে খুলছো না কেন? কিন্তু ঈশা তার ঠোঁটের কাজ থামায় না। ঈশা মনের সুখে চুম্বন করতে ব্যস্ত। এদিকে ঐশীও ডুবে আছে ঈশার ঘরেই। এদিকে মিলি অনবরত দরজা ধাক্কাতে থাকে। হঠাৎ দরজার আওয়াজ শুনে হুঁশ ফেরে ঐশীর আর ওর সাথে সাথে ঈশার কলার ধরে একটু পুশ করে বলে, এখনকার মতো এইটুকুই থাক। এই সাত সকালে অনেক বদমাইশি করে নিয়েছ, এবার যাও গিয়ে দরজাটা খোলো, না হলে মিলি সন্দেহ করবে। ঈশা, ঠিক আছে যাচ্ছি, কিন্তু পরে সুদে আসলে সব নেব কিন্তু। ঐশী, ঠিক আছে, পরের কথা পরে হবে, এখন যাও। ঈশা উঠে দরজা খুলতে চলে গেল। ঈশা দরজা খুলতে মিলি হুড়মুড়িয়ে ঘরে ঢুকে বলল, কি করছিলি এতক্ষণ ধরে? ডাকছি, দরজা খুলতে দেরি হলো কেন এত? ঈশা কি বলবে বুঝতে পারছে না। আর ওদিকে ঐশী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, মিলি যাতে সন্দেহ না করে। চাদরের ভিতর থেকে সব শুনছে আর মুচকে মুচকে হাসছে। ঈশা তোতলাতে তোতলাতে বলে, আরে জামা চেঞ্জ করছিলাম আর কি। মিলি তখন বলে, তুমি তো এই জামাটাই পরেছিলে কাল রাত থেকে। ঈশা তো পড়েছে এবার মুশকিলে, কি বলবে ও এবার? ঈশা অনেক ভেবে বলে যে অ্যাকচুয়ালি আমি গান শুনছিলাম, কানে হেডফোন গুঁজে, তাই শুনতে পাইনি। টেবিলে রাখা হেডফোনটার দিকে হাত দেখিয়ে বলল। মিলি বিশ্বাস হলো না ঈশার কথাটা। যোগফলটা কেমন যেন মিলছে না, কিন্তু মিলি কিছু বলল না। ততক্ষণে ঐশী উঠে পড়ে বিছানায় বসে আড়মোড়া ভাঙছে আর মাঝে মাঝে ঈশার দিকে আর চোখে দেখছে। মিলি বলে ওঠে, ঐশী তুমি একটু বাইরে যাও তো, আমি চেঞ্জ করব। ঐশী উঠে বাইরে যাচ্ছিল আর ঈশা ঐশীর সাথে যাচ্ছিল। তখন মিলি বলে ওঠে, ঈশা তুই দাঁড়া, ঐশী যাক, তুই ঘরেই থাক। ঈশা আর ঐশী দুজনে অবাক হলো। ঐশী তো মনে মনে গাল দিয়ে নিল মিলিকে, অসভ্য মেয়ে একটা, তুই জামা ছাড়বি তো সেখানে ঈশা কি করবে? অত ঈশা ঈশা কিসে শুনি, চোখ একদম খুবলে নেব তোমার।
ঐশী একবার রাগান্বিত দৃষ্টিতে ঈশার দিকে তাকালো। ঈশা মিলিকে জিজ্ঞাসা করলো, কেন, আমি এখানে কি করব? আসলে সবাই গ্রামের পুরনো মন্দিরে পুজো দিতে যাচ্ছে, তো শাড়ি পরে যেতে বলল জেঠিমা, তাই তুই তো শাড়ি পরাতে পারিস, পরিয়ে দে। ঈশা তো পুরো ফেঁসে গেছে। ঐশী তখন ঈশাকে বলল, দাও, পরিয়ে দাও শাড়ি ওকে, তুমি তো অনেক সুন্দর শাড়ি পরাতে পারো, আমিও একটু দেখি তুমি কেমন শাড়ি পরাও। ঈশা জানে মিলিকে যদি শাড়ি পরাতে যায় ও এখন তাহলে কি হতে পারে। ও বিপদের শঙ্কা করতে করতে মিলিকে বলে, আরে কি যে বলিস না, আমি আর শাড়ি, আমাকে কখনো দেখেছিস শাড়ি পরতে? আমি সবসময় শার্ট আর জিন্স পরে ঘুরে বেড়াই, শাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এ জন্মে হবেও না কোনো সম্পর্ক। এবার মিলি বলে ওঠে, তুই নিজেই ভুলে গেছিস, আগে যখন আসতিস এখানে সরস্বতী পুজোর সময়, তারপর দুর্গা পুজোর সময় আমাকে শাড়ি পরিয়ে দিতিস, মনে নেই তো? মিলিকে ঈশা মনে মনে বলে, আরে মাথা মোটা গবে, চুপ করে যা রে শালা, আমাকে মারবি বলে লেগেছিস তুই, এবার মুখটা বন্ধ কর এবার, নাহলে ঈশাকে আজকে হসপিটালের বেডে খুঁজে পাবি হাত পা ভাঙা অবস্থায়, কারণ ঐশী আর আমাকে আস্ত রাখবে না। ঈশা ঐশীর দিকে তাকিয়ে হে হে করে হেসে দিয়ে মিলিকে বলল, আরে সে তো অনেক বছর আগের কথা, এখন আর পারি না, ভুলে গেছি। ঈশা কথাটা বলে ঐশীর দিকে তাকালো আর দেখলো ঐশী রেগে আগুন হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ওদের গন্ডগোলের মধ্যে ঘরে রিনি ঢুকলো। রিনিকে দেখে ঈশা যেন বুকে বল পেল। ঈশা রিনির উপর ঝাঁপিয়ে পড়ে বলল, আরে ভাই, এই তো তুই এসে গেছিস। ঈশা রিনির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ভাই তুই মিলিকে ম্যানেজ করে নে একটু প্লিজ ভাই, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। রিনি মিলিকে বলল, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? মিলি উত্তরে বলল, আরে ঈশাকে শাড়ি পরিয়ে দিতে বলছি, ও দিচ্ছে না। তখন রিনি বলল, ও এই ব্যাপার, আরে তুই আমার সাথে চল, আমি ঈশার থেকে ভালো শাড়ি পরিয়ে দিতে পারবো। মিলি রাজি হচ্ছিল না কিছুতেই, কিন্তু রিনি জোরাজুরিতে শেষমেশ রাজি হলো। রিনি মিলিকে নিয়ে চলে যেতে ঈশা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ধপাস করে বসে পড়ল। তখন ঈশার জেঠিমা এসে ঐশীকে একটা শাড়ি হাতে দিয়ে বলল, এই নাও ধরো, এই শাড়িটা পরে নাও। ঐশী শাড়িটার ভাঁজ খুলে দেখলো শাড়িটা খুব সুন্দর, রংটাও ভীষণ মিষ্টি, ঐশীর পছন্দের রং, হালকা গোলাপি আর সাদার মিশ্রণ জামদানি। ঐশীর জামদানি ভীষণ পছন্দের। ঈশার জেঠিমা শাড়িটা দিয়ে চলে গেলেন। ঐশী ঈশাকে ঘর থেকে যেতে বলল শাড়ি পরবে বলে। ঈশা বলল, কেন, আমি যাবো কেন, তুমি এখানেই চেঞ্জ করে নাও। ঐশী তখন বলল, দেখো অসভ্যতামি করো না, সকাল সকাল একই মাথা গরম আছে, আর গরম করিও না, ঘর থেকে যাও, আমি চেঞ্জ করব। ঈশা ঐশী একটু কাছে এসে বলল, দাও আমি পরিয়ে দিচ্ছি। এই বলে ঈশা ঐশীর হাত থেকে শাড়িটা নিয়ে বিছানায় রাখলো। তারপর আস্তে আস্তে ঐশীর কাছে এসে ওর কোমরটা জড়িয়ে নিজের দিকে সরিয়ে আনলো। ঐশী তখন ও রেগে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা আস্তে করে প্রথমে ঐশীর কপালে, তারপর ঠোঁটে একটা কিস করলো। ঐশী সাথে সাথে চোখ বন্ধ করে নিল। ঈশা ঐশীকে চুম্বন করতে করতে শাড়িটা পরিয়ে দিল। আর এদিকে ঐশী তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপচাপ। ঈশার এখানে কোনো বাজে উদ্দেশ্য ছিল না। ঈশা পরম যত্নে ঐশীকে পরিয়ে দিল শাড়িটা। শাড়ি পরানোর শেষে ঈশা ইচ্ছা করেই শাড়ির কুচিটা নিজে হাতে গুজে দিল আর স্পর্শ করলো ঐশীর পেট। এতে খানিকটা কেঁপে উঠল ঐশী। ঐশীর এই কম্পন দেখে ঈশা এবার ছোট্ট করে চুমু এঁকে দিল ওর কপালে। এরপর দুজনেই দুজনকে জড়িয়ে একটু প্রাণ ভরে শ্বাস নিল। এরপর দুজনে বেরিয়ে গেল সবার সাথে মন্দিরের উদ্দেশ্যে।